গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। আমি রয়েছি তোমাদের সাথে জিওগ্রাফির সুমন স্যার। স্টুডেন্ট, আমরা গত দুটি ক্লাস জুড়ে তোমাদের বইতে যে নবম অধ্যায় রয়েছে উত্তর আমেরিকা মহাদেশ, সেই উত্তর আমেরিকা মহাদেশ সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করছিলাম, তাই তো? সেখানে আমরা ইতিমধ্যে এক নজরে উত্তর আমেরিকার ভূপ্রাকৃতিক যে বিভাগগুলি রয়েছে সেই বিভাগ এবং উত্তর আমেরিকার যে প্রধান প্রধান নদ নদী, সেই নদ নদী সম্পর্কে কিন্তু আমরা ইতিমধ্যেই বিস্তারিত আলোচনা করেছি, তাই তো? এবং গত ক্লাসে আমরা উত্তর আমেরিকার জলবায়ু, সেই জলবায়ুর যে বৈচিত্র্যের কারণগুলো কি কি, সেই জলবায়ু বৈচিত্র্যের কারণ সম্পর্কেও কিন্তু জেনেছি। আজকে আমরা তার ঠিক পরেই দেখো রয়েছে স্বাভাবিক উদ্ভিদ। উত্তর আমেরিকার জলবায়ুর সাথে স্বাভাবিক উদ্ভিদের কি সম্পর্ক রয়েছে, সেই বিষয় সম্পর্কেই কিন্তু আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে? তার আগে গত ক্লাসের পড়া তোমরা কেমন শুনেছো বা কেমন বাড়িতে পড়ছো মনোযোগ দিয়ে প্রশ্ন উত্তরের মাধ্যমে কিন্তু জানার চেষ্টা করব। তোমরা কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে? আচ্ছা, কেউ আমাকে বলো তো যে পৃথিবীতে কয়টি মহাদেশ রয়েছে? ভেরি গুড, খুব ভালো বলেছো যে পৃথিবীতে কিন্তু 7টি মহাদেশ রয়েছে। এদের মধ্যে উত্তর আমেরিকার স্থান কততম আয়তনের দিক দিয়ে? বাহ, উত্তর আমেরিকা বললে তৃতীয় বৃহত্তম মহাদেশ, তাই তো? তাহলে বৃহত্তম যে মহাদেশ তার নাম কি? এশিয়া মহাদেশ, যে মহাদেশের মধ্যে আমরা সকলে কিন্তু বসবাস করছি, তাই তো? এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম মহাদেশ উত্তর আমেরিকা। সেই উত্তর আমেরিকা সম্পর্কেই কিন্তু আমরা পড়াশোনা করছি। এবং পৃথিবীর যে ক্ষুদ্রতম মহাদেশ, সেই মহাদেশটির নাম কিন্তু হলো ওশিয়ানিয়া মহাদেশ। কি মনে থাকবে? তাহলে বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশটির নাম কি হলো? ওশিয়ানিয়া মহাদেশ। এবারে এই আমেরিকার মহাদেশটির কথা কিন্তু আজ থেকে 500 বছর আগে মানুষ তেমন ভাবে জানতো না। কে কবে আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন? তোমরা নিশ্চয়ই সেটা পড়েছো, পড়েছো তো? আচ্ছা, বলো তো কে কবে আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন? ভেরি গুড, 1501 সালে আমেরিকো ভেসপুজি নামে এক পর্তুগিজ নাবিক কিন্তু এই আমেরিকা মহাদেশটি আবিষ্কার করেন। মনে থাকবে তোমাদের? আচ্ছা, খ্রিস্টোফার কলম্বাস এক নাবিক ছিলেন ইতালির। তিনি কিন্তু 1492 খ্রিস্টাব্দে ভারতীয় দ্বীপপুঞ্জে আসার জন্য যাত্রাপথ শুরু করেন সেই ইউরোপ মহাদেশ থেকে। তিনি অন্য একটি স্থানে পৌঁছে যান এবং তিনি ভাবতে থাকেন এটা বোধহয় ভারতীয় দ্বীপপুঞ্জ। কিন্তু এই খ্রিস্টোফার কলম্বাসের পথ অনুসরণ করে আমেরিকো ভেসপুজি নামে আরো একজন নাবিক কিন্তু এই দ্বীপপুঞ্জে এসে পৌঁছান এবং তিনি অনুভব করেন যে এটা কিন্তু ভারতবর্ষ নয়। তাহলে তিনি কি অনুভব করেন? যে খ্রিস্টোফার কলম্বাস যেখানে এসছেন সেটা কিন্তু ভারতবর্ষ নয়, এটি নতুন একটা কোনো দ্বীপ। এবারে তিনি তার নাম অনুসারেই কিন্তু সেই দ্বীপটির নাম রেখে দিয়েছিলেন। কি নাম রেখেছিলেন? না, আমেরিকা মহাদেশ। তাহলে আমেরিকা মহাদেশ 1501 খ্রিস্টাব্দে আমেরিকো ভেসপুজি কিন্তু কি করেন? আবিষ্কার করেন। আচ্ছা, এরপরে আমরা পৃথিবীর যে চতুর্থ বৃহত্তম মহাদেশ তার নাম কিন্তু হচ্ছে দক্ষিণ আমেরিকা। এই উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকার মাঝে কিন্তু একটা ভূখণ্ড রয়েছে, তার নাম কি বলতো? পানামা যোজক। খুব ভালো বলেছে যে পানামা যোজক। এবং এই পানামা যোজকটাকে 1914 সালে কিন্তু খালের মাধ্যমে খনন করা হয়, অর্থাৎ খাল তৈরি করা হয় জাহাজ চলাচলের জন্য। পূর্বে আটলান্টিক মহাসাগর এবং পশ্চিমে রয়েছে প্রশান্ত মহাসাগর উত্তর আমেরিকার। এই খাল কাটার ফলে কিন্তু এই আটলান্টিক মহাসাগরের সাথে কিন্তু প্রশান্ত মহাসাগরের সরাসরি একটা যোগাযোগের সৃষ্টি হয়। ফলে ব্যবসা বাণিজ্য ইউরোপের সাথে সরাসরি বেড়ে যায়। অর্থাৎ উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার মাঝখানে যে খালটি রয়েছে তার নাম কিন্তু হলো কি খাল? না, পানামা খাল। এবারে উত্তর আমেরিকার সীমানা, অর্থাৎ উত্তর আমেরিকার কোন দিকে কি রয়েছে? ইতিমধ্যে তোমরা জেনেছো যে পশ্চিম দিকে এবং দক্ষিণ দিকে কিন্তু রয়েছে সব থেকে বড় যে মহাসাগর প্রশান্ত মহাসাগর, সেই প্রশান্ত মহাসাগর রয়েছে। ঠিক আছে?
আর তারপরে কি রয়েছে, অর্থাৎ পূর্ব দিকে রয়েছে আটলান্টিক মহাসাগর, উত্তরে কিন্তু রয়েছে উত্তর মহাসাগর। অর্থাৎ এই যে তোমরা দেখছো যে উত্তর আমেরিকা মহাদেশটি, এটা কিন্তু চারিদিকে জলভাগ দ্বারা বেষ্টিত, তাই না? আচ্ছা, উত্তর আমেরিকার প্রধান নদীর নাম কি বলতো? সকলেই কিন্তু পড়েছো। ভেরি গুড, খুব ভালো বলেছো যে মিসিসিপি মসুরি হলো কিন্তু উত্তর আমেরিকার প্রধান নদী, তাই তো? আচ্ছা, উত্তর আমেরিকার উচ্চতম শৃঙ্গের নাম? ভেরি গুড, কি বললে যে মাউন্ট ম্যাককিনলে হলো কিন্তু উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ। দেখো, উত্তর আমেরিকার পশ্চিম দিকে কিন্তু প্রচুর পর্বত শ্রেণী রয়েছে, সেই তোমার উত্তর থেকে পুরো দক্ষিণ দিক অবধি পশ্চিম প্রান্তে কিন্তু পুরোটাই পর্বত দ্বারা ঘেরা, এবং সেগুলি কিন্তু হলো সব নবীন ভঙ্গিল পর্বত। সেখানে আলাস্কা রেঞ্জ রয়েছে, সেই আলাস্কা রেঞ্জের মাউন্ট ম্যাককিনলে হলো কিন্তু উত্তর আমেরিকার উচ্চতম শৃঙ্গ। বর্তমানে উত্তর আমেরিকার দেশের সংখ্যা কয়টি? 23টি কিন্তু দেশ রয়েছে উত্তর আমেরিকা, তাই তো? সেখানকার কয়েকটি বিখ্যাত বিখ্যাত শহরের নাম বলতে পারবে? ভেরি গুড, ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, টরেন্টো, মেক্সিকো সিটি, শিকাগো শহর, এগুলো কিন্তু সবই উত্তর আমেরিকার বিখ্যাত বিখ্যাত শহর। আচ্ছা, এরপর আমরা কি পড়েছিলাম না, উত্তর আমেরিকার ভূপ্রাকৃতিক অঞ্চল মূলত তিনটি ভাগে ভাগ করেছিলাম। কি কি ভাগ বলতো? পশ্চিমের পার্বত্য অঞ্চল, এরপর ছিল মধ্যভাগের বিস্তীর্ণ সমভূমি অঞ্চল, এবং শেষে কি ছিল? পূর্বের উচ্চভূমি, তাই তো? এবারে এই যে পশ্চিমের পার্বত্য অঞ্চল, বা একে কিন্তু বলা হয় কর্ডিলেরা। কর্ডিলেরা শব্দের অর্থ কি বলতো? ভেরি গুড, কর্ডিলেরা শব্দের অর্থ কিন্তু হলো শৃঙ্খল, তাই তো? এই পশ্চিমের পার্বত্য অঞ্চলে সবথেকে উঁচু জায়গায় কিন্তু হলো উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ, আলাস্কা রেঞ্জের মাউন্ট ম্যাককিনলে। এই পার্বত্য অঞ্চল থেকে আরো অনেকগুলো রেঞ্জ লক্ষ্য করা যায়, যেমন হচ্ছে ব্রুকস রেঞ্জ, কোস্ট রেঞ্জ, এগুলো। এবং এই পশ্চিমের পার্বত্য অঞ্চল থেকে অনেক নদীও কিন্তু সৃষ্টি হচ্ছে, এর মধ্যে ইউকন, কলোরাডো, কলম্বিয়া, ফ্রেজার, এই নদীগুলো কিন্তু বিখ্যাত নদী। তোমরা আমাকে বলো যে মৃত্যু উপত্যকা কাকে বলে, বলো। ভেরি গুড, কি বললে যে উত্তর আমেরিকার পশ্চিম যে পার্বত্য অঞ্চল রয়েছে পশ্চিমে, সেখানে কিন্তু ক্যালিফোর্নিয়ার দক্ষিণ পূর্ব অংশে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 90 মিটার নিচু কিন্তু একটি স্থান রয়েছে, যেখানকার জল কিন্তু এত লবণাক্ত যে সেখানে কোনো জীব বেঁচে থাকতে পারে না। অর্থাৎ এই জন্যই কিন্তু তাকে কি বলা হয় বলতো? মৃত্যু উপত্যকা। আর এই মৃত্যু উপত্যকায় উত্তর আমেরিকার উষ্ণতম অংশ, এবং সমগ্র উত্তর গোলার্ধের নিম্নতম স্থান কিন্তু হলো এই মৃত্যু উপত্যকা। দেখো, পশ্চিমে রয়েছে পার্বত্য অঞ্চল, আর পূর্বে রয়েছে কি? উচ্চভূমি। এর মাঝখানে যে বিস্তীর্ণ সমভূমি অঞ্চল, সেটাকেই কিন্তু বলা হচ্ছে কি বলতো না, মধ্যভাগের সমভূমি অঞ্চল। এই মধ্যভাগের সমভূমি অঞ্চলের মধ্যে পৃথিবীর যে প্রাচীনতম অংশবিশেষ, অর্থাৎ কানাডিয়াল শিল্ড অঞ্চল, সেই শিল্ড অঞ্চল কিন্তু এই মধ্যভাগের সমভূমি অঞ্চলের মধ্যে পড়ে। তবে এই মধ্যভাগের সমভূমি অঞ্চলের বিশেষ বৈশিষ্ট্য হলো পুরো অঞ্চলটাই যে সমভূমি তা কিন্তু না, কিছুটা ঢেউ খেলানীয় সমভূমি লক্ষ্য করা যায়, অর্থাৎ কিছুটা উঁচু নিচু তরঙ্গায়িত সমভূমি কিন্তু এই অঞ্চলে লক্ষ্য করা যায়। আর এই সমভূমি অঞ্চলে পৃথিবীর বিখ্যাত যে পঞ্চর হ্রদ, সে পঞ্চর হ্রদ কিন্তু অবস্থিত। তোমরাই আমাকে বলো 5টা হ্রদের নাম কি কি? সুপিরিয়র, সুপিরিয়র, আর কি ছিল না, মিশিগান, ইরি, আহ, অন্টারিও, আর হুরন, এই টোটাল হলো 5টা। একে একসাথে কি বলা হচ্ছে? পঞ্চর হ্রদ। এবারে পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদের যদি নাম জিজ্ঞাসা করে তোমাদের, তোমরা কি বলবে উত্তর? ভেরি গুড, পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কিন্তু হলো সুপিরিয়র, তাই তো? এই মধ্যভাগের সমভূমি অঞ্চলে
অনেকগুলো নদী অববাহিকা নিয়ে কিন্তু সৃষ্টি হয়েছে, যার মধ্যে মিসিসিপি মিসৌরি রয়েছে, সেন্ট লরেন্স রয়েছে, হ্রদ অঞ্চলের সমভূমি অঞ্চল রয়েছে, এছাড়া কিন্তু রয়েছে বিখ্যাত পেইরি সমভূমি অঞ্চল, যেখানে কিন্তু প্রচুর তৃণজাতীয় উদ্ভিদ জন্মায় এবং পশুচারণ ক্ষেত্র হিসেবে বিখ্যাত। এরপরে আমরা কি পড়েছিলাম না, পূর্বের উচ্চভূমি। পূর্বের উচ্চভূমিতে একটি আহ, প্রাচীন ভঙ্গিল পর্বত লক্ষ্য করা যায়। তার নাম কি বলতো? অ্যাপেলিশিয়ান পার্বত্য অঞ্চল, তাই তো? এই অ্যাপেলিশিয়ান পার্বত্য অঞ্চল নানা রকম ভাবে পৃথিবীর যে বর্ধিত প্রক্রিয়া রয়েছে তার মাধ্যমে ক্ষয়প্রাপ্ত হয়ে বর্তমানে কিন্তু উচ্চভূমিতে পরিণত হয়েছে বা মালভূমিতে পরিণত হয়েছে। আগে পর্বত ছিল, বিভিন্ন রকম ক্ষয়কাজের ফলে কিন্তু সেটি বর্তমানে মালভূমিতে পরিণত হয়েছে। আর এই অ্যাপেলিশিয়ান পর্বতের মাউন্ট মিশেল হলো কিন্তু এই উত্তর আমেরিকার পূর্ব দিকের সব থেকে উঁচু স্থান, মনে থাকবে? আচ্ছা, এরপর আমরা নদ সম্পর্কে জেনেছিলাম যে, বলতো যে উত্তর আমেরিকার দীর্ঘতম নদীর নাম কি? মিসিসিপি মিসৌরি নদী। মিসিসিপি নদীর প্রধান উপনদীর নাম কি? বাহ, একদম ঠিক বলেছো, যে মিসিসিপি নদীর প্রধান উপনদীর নাম কিন্তু হলো মিসৌরি নদী, তাই তো? বিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত কোন নদীর উপরে সৃষ্টি হয়েছে বলো? বাহ, খুব ভালো বলেছো, যে সেন্ট লরেন্স নদীর উপরে কিন্তু এই নায়াগ্রা জলপ্রপাত সৃষ্টি হয়েছে। এছাড়া গ্র্যান্ড ক্যানিয়ন অববাহিকা, সেই গ্র্যান্ড ক্যানিয়ন কোন নদী অববাহিকায় লক্ষ্য করা যায়? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কলোরাডো নদীর উপরে, তাই তো? অর্থাৎ এই যে ক্যালিফোর্নিয়ার কিছুটা অংশ যে মালভূমি রয়েছে, সেই মালভূমি চিরে কিন্তু এই নদীটি বেরিয়ে এসেছে, কলোরাডো নদী। ফলে এই মালভূমি অঞ্চলের কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বর্তমানে কৃষিকাজ করা হয় এই নদীর সাহায্যে, মনে থাকবে? আচ্ছা, এরপরে বলো যে বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা কোন নদীর উপর গড়ে উঠেছে? টেনেসি নদীর উপরে কিন্তু বিশ্বের বৃহত্তম নদী পরিকল্পনা গড়ে উঠেছে। আমাদের পশ্চিমবঙ্গের একটি নদী উপত্যকা বা নদী উপত্যকা পরিকল্পনার নাম বলতো? ডিভিসি। তাহলে দামোদর ভ্যালি কর্পোরেশনও কিন্তু হলো একটি বহুমুখী নদী পরিকল্পনা, অর্থাৎ না উদ্দেশ্যকে সামনে রেখে যখন নদীর উপরে বাঁধ দেওয়া হয় তখন তাকে কিন্তু বলা হয় বহুমুখী নদী পরিকল্পনা। সেই উদ্দেশ্যগুলো কি কি হতে পারে? মৎস্য চাষ, সেচ কাজের জন্য জল, জলবিদ্যুৎ উৎপাদন, পর্যটন, পরিবহন, নানা কাজে যখন এই বা নানা উদ্দেশ্যকে সামনে রেখে যখন গড়ে তোলা হয় কোনো বাঁধ দেওয়া হয় নদীতে, তখন তাকে বহুমুখী নদী পরিকল্পনা বলা হয় থাকে। আচ্ছা, দেখো, জলবায়ু। উত্তর আমেরিকার জলবায়ুর বৈচিত্র্যের কয়েকটি কিন্তু নির্দিষ্ট কারণ ছিল। এক, আকৃতি তো হবেই, আকৃতির জন্য, কারণ আকৃতি হিসেবে উত্তর আমেরিকা মহাদেশটি কিন্তু উল্টানো ত্রিভুজের মতো, অর্থাৎ সমুদ্রের যে আহ উপকূলবর্তী অঞ্চল, সেই অঞ্চলের ওয়েদার একরকম, আবার মধ্যভাগের যে বিশাল সমভূমি অঞ্চল সেখানকার ওয়েদার কিন্তু একরকম। এছাড়া আর কি কারণ রয়েছে জলবায়ুর বৈচিত্র্যের পিছনে? অক্ষাংশগত অবস্থান, ভেরি গুড। আর কি রয়েছে? সমুদ্র স্রোত, বায়ু প্রবাহ, এছাড়া পর্বতের অবস্থান কিন্তু এই উত্তর আমেরিকা মহাদেশের জলবায়ু বৈচিত্র্যের কারণ। রকি পর্বতের পূর্ব ঢাল বরাবর একটি উষ্ণ বায়ু কিন্তু প্রবাহিত হয় উত্তর আমেরিকা। সেই বায়ুর নাম কি? তোমরা জানো নিশ্চয়ই, বলে ফেলো তাহলে। ভেরি গুড, চিনুক বায়ু। দেখো, চিনুক হচ্ছে একটা স্থানীয় বায়ু, যেটা কিন্তু যথেষ্ট উষ্ণ বায়ু। এই বায়ুর জন্য কিন্তু কি হয় না, বরফাকৃত যে অঞ্চল, সেই বায়ু যদি প্রভাবিত হয়, সেই বরফাকৃত অঞ্চল কিন্তু বরফ গলে জলে পরিণত হয়, অর্থাৎ এই চিনুক কিন্তু এক ধরনের উষ্ণ বায়ু, মনে থাকবে? ভেরি গুড। তাহলে গত ক্লাসে আমরা এই অবধি আলোচনা করেছিলাম, তাই তো? তাহলে আজকে আমরা কি আলোচনা করব না, উত্তর আমেরিকার জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে। দেখো, উত্তর আমেরিকার জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের সম্পর্ক। স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে এটা কিন্তু আগে আমাদের জানতে হবে। বলতো স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে? ভেরি গুড। যখন কোনো উদ্ভিদ মানুষের সাহায্য ছাড়া পরিবেশে একা একাই জন্মে বেড়ে ওঠে, তখন তাকে কিন্তু বলা হয় স্বাভাবিক উদ্ভিদ।
আর এই স্বাভাবিক উদ্ভিদ বেড়ে ওঠার পিছনে সব থেকে দায়ী যে জিনিসটি সেটি কিন্তু হলো কি বলতো, না জলবায়ু। অর্থাৎ যে অঞ্চলের জলবায়ু যেমন ঠিক তেমন কিন্তু উদ্ভিদ জন্মায়। ধরো নিরক্ষীয় জলবায়ু তোমরা পড়েছো আগে, সেখানে কি হয়, প্রায় সারা বছর ধরে বৃষ্টিপাত হয়, হয়তো। তাহলে সেখানে কি ধরনের উদ্ভিদ লক্ষ্য করা যায়? চিরসবুজ উদ্ভিদ কিন্তু লক্ষ্য করা যায়, অর্থাৎ বড় বড় লম্বা লম্বা গাছ যার পাতা সারা বছর সবুজ থাকে, তাই তো। আবার যেখানে বৃষ্টিপাত একটু মাঝারি ধরনের, সেখানে কি উদ্ভিদ লক্ষ্য করা যায়? পর্ণমোচী উদ্ভিদ। তাহলে এই পর্ণমোচী উদ্ভিদ কিন্তু মৌসুমী জলবায়ু অঞ্চলে লক্ষ্য করা যায়, তাই না? বছরের নির্দিষ্ট একটি সময়ে গাছ কিন্তু তার পাতা ঝরিয়ে দেয়। আর যেখানে বৃষ্টিপাতের পরিমাণ একদম কম, সেখানে কি ধরনের উদ্ভিদ জন্মায়? ভেরি গুড, সেখানে কিন্তু কাঁটা জাতীয় উদ্ভিদ জন্মায়। তাহলে তোমরা বুঝতে পারছো যে জলবায়ুর উপরে কিন্তু অনেকাংশে এই স্বাভাবিক উদ্ভিদের বেড়ে ওঠা কিন্তু নিয়ন্ত্রিত হয়, তাই না? উত্তর আমেরিকার জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদকে মূলত সাতটি প্রধান ভাগে ভাগ করা যায়। তাহলে জলবায়ু আর স্বাভাবিক উদ্ভিদকে কয় ভাগে ভাগ করা যায়? সাত ভাগে। কি কি সেই সাতটা ভাগ? প্রথমে দেখো রয়েছে তুন্দ্রা জলবায়ু ও তুন্দ্রা স্বাভাবিক উদ্ভিদ। দেখো এই যে রয়েছে, এখানে কিন্তু এই ছবিতে তোমাদের জলবায়ুর ভাগগুলো দেওয়া রয়েছে। প্রথমে এক নম্বর কি, তুন্দ্রা জলবায়ু ও তুন্দ্রা স্বাভাবিক উদ্ভিদ। তুন্দ্রা জলবায়ু কোথায় লক্ষ্য করা যায়? না উত্তর আমেরিকার উত্তরাংশে, যেখানে কিন্তু প্রায় সারা বছর বরফ পড়ে পড়ে বা বরফ জমে থাকে। এই যে সাতটা জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ, সেগুলো সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমে আজ শুধু আমরা নামগুলো জানি, তারপরে বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ তুন্দ্রা জলবায়ুতে কি কি উদ্ভিদ জন্মায়, বা এই তুন্দ্রা জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কি কি, সেগুলো সম্পর্কেও কিন্তু আমরা বিস্তারিত জানব। দেখো, তারপরে দ্বিতীয় কি রয়েছে, না তৈগা জলবায়ু ও সরল বর্গীয় অরণ্য। তাহলে তৈগা জলবায়ুতে কি ধরনের উদ্ভিদ জন্মায়? সরল বর্গীয় উদ্ভিদ জন্মায়। দেখো এই যে ঠিক তুন্দ্রা জলবায়ুর নিচে রয়েছে তৈগা জলবায়ু। তিন, লরেন্সীয় জলবায়ু নাতিশীতোষ্ণ মিশ্র অরণ্য। তাহলে লরেন্সীয়, আমরা পড়েছিলাম না যে কানাডীয় শিল্ডের অপর নাম লরেন্সীয় মালভূমি। তাই সেই লরেন্সীয় মালভূমিতে নাতিশীতোষ্ণ মিশ্র অরণ্য কিন্তু লক্ষ্য করা যায়। মিশ্র অরণ্য মানে সব রকম উদ্ভিদ কিন্তু সেখানে জন্মায়। চার, শীতল নাতিশীতোষ্ণ মহাদেশীয় জলবায়ু ও নাতিশীতোষ্ণ তৃণভূমি এই অঞ্চলে দেখা যায়। তাহলে শীতল নাতিশীতোষ্ণ মহাদেশীয় জলবায়ুতে কি ধরনের উদ্ভিদ জন্মায়? নাতিশীতোষ্ণ তৃণভূমি, অর্থাৎ যে তোমরা পড়েছিলে পেইরি তৃণভূমি অঞ্চল, এই পেইরি তৃণভূমি অঞ্চল কিন্তু এই অংশে লক্ষ্য করা যায়। 5 নাম্বার কি রয়েছে, যে ক্রান্তীয় উষ্ণ আর্দ্র জলবায়ু ও ক্রান্তীয় আর্দ্র জলবায়ু। কোথায় রয়েছে দেখো উষ্ণ আর্দ্র জলবায়ু? এটা হচ্ছে কি, লরেন্সীয় জলবায়ু বা নাতিশীতোষ্ণ জলবায়ু, তাই তো। আচ্ছা, তাহলে কি রয়েছে, ক্রান্তীয় আর্দ্র জলবায়ু। তাহলে আর্দ্র জলবায়ু এরকম অংশে দেখা যাবে, এই যে ক্রান্তীয় আর্দ্র উষ্ণ জলবায়ু। এরপরে দেখো 6 নম্বর কি রয়েছে, না ভূমধ্যসাগরীয় জলবায়ু ও ভূমধ্যসাগরীয় অরণ্য। তাহলে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কিন্তু ভূমধ্যসাগরীয় অরণ্য লক্ষ্য করা যায়। আমেরিকা মহাদেশের একেবারে পশ্চিম প্রান্তে কিন্তু কিছুটা অংশ জুড়ে এই জলবায়ু লক্ষ্য করা যায়। এবং লাস্ট যে জলবায়ুটি রয়েছে সেটা কিন্তু হচ্ছে উষ্ণ মরু জলবায়ু ও মরু উদ্ভিদ। অর্থাৎ তোমরা লক্ষ্য করছো যে একটা মহাদেশের মধ্যে কিন্তু অনেক রকম জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ লক্ষ্য করা যায়। সেটা যেমন মরু উদ্ভিদ লক্ষ্য করা যায়, ঠিক তেমনি সরলবর্গীয় অরণ্য বা মিশ্র উদ্ভিদ এগুলোও কিন্তু লক্ষ্য করা যায়, তাই তো। তাহলে জলবায়ুর সাথে কিন্তু স্বাভাবিক উদ্ভিদের একটি নিবিড় সম্পর্ক রয়েছে। এরপরে দেখো, প্রথমে যে ভাগটা আমরা পড়েছিলাম কি, না তুন্দ্রা জলবায়ু অঞ্চল ও তুন্দ্রা স্বাভাবিক উদ্ভিদ। অবস্থান কোথায়? উত্তর আমেরিকা মহাদেশের উত্তরাংশ, পশ্চিমে আলাস্কা থেকে ল্যাব্রাডার পর্যন্ত কিন্তু, এবং গ্রিনল্যান্ডে কিন্তু এই জলবায়ু লক্ষ্য করা যায়। অর্থাৎ এই দেখো এই উত্তরাংশ, এই যে ল্যাব্রাডার সাগর, আর গ্রিনল্যান্ডে কিন্তু এই তুন্দ্রা জলবায়ু অঞ্চল লক্ষ্য করা যায়। জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কি?
বছরে 8 থেকে 9 মাস কিন্তু শীতকাল থাকে এই অঞ্চলে। যেহেতু পৃথিবীর একেবারে উত্তর গোলার্ধে অবস্থিত, উত্তর দিকে মেরু অঞ্চল রয়েছে, সেই মেরু অঞ্চলের কাছাকাছি অবস্থান করার জন্য পৃথিবীর কিন্তু যে 8-9 মাস, সেই 8-9 মাস কিন্তু এখানে শীতকাল পড়ে থাকে। ফলে এই অঞ্চলে ব্যাপক তুষারপাত এবং তুষার ঝড় কিন্তু লক্ষ্য করা যায়। গ্রীষ্মকাল মাত্র 2-3 মাস বিরাজ করে এই স্থানে। তাহলে তোমরা মনে রাখবে যে তুন্দ্রা জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য কিন্তু হলো বছরে 8-9 মাস কিন্তু এখানে কি হয় না তুষারপাত হয়। এরপরে দেখো রয়েছে স্বাভাবিক উদ্ভিদ। তাহলে সারা বছর যদি এই অঞ্চলে তুষারপাত হয়, বরফে মাটি ঢেকে থাকে, তাহলে এখানে কি বড় বড় উদ্ভিদ জন্মানো সম্ভব? সম্ভব নয়, তাই না? এর বদলে কি কি উদ্ভিদ জন্মায়? দেখো, স্বাভাবিক উদ্ভিদ মস, লাইকেন, উইলো, জুনিফার, অন্ডার ইত্যাদি কিন্তু যে উদ্ভিদগুলো রয়েছে সেগুলো কিন্তু জন্মায়। স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য, অধিকাংশ উদ্ভিদ শৈবাল ও কি জাতীয় হয়? গুল্ম জাতীয়। তাহলে অধিকাংশ উদ্ভিদ শৈবাল এবং গুল্ম জাতীয় হয়ে থাকে। বরফমুক্ত স্থানে বার্চ, উইলো, জুনিপার এইসব গাছ দেখা যায়। এই যে গাছগুলো দেখা যায় এদের একত্রে কি বলা হয় বলতো? এদের কিন্তু একত্রে বলা হয় ঝোপ তুন্দ্রা। মনে থাকবে? তাহলে আমরা 1 নম্বর কি পড়লাম? তুন্দ্রা জলবায়ু ও তুন্দ্রা স্বাভাবিক উদ্ভিদ। আচ্ছা, এরপরে দেখো রয়েছে 2 নম্বর, তৈগা জলবায়ু ও সরলবর্গীয় অরণ্য। তুন্দ্রা অঞ্চলের দক্ষিণে অর্থাৎ উত্তরে আমরা কি পড়েছিলাম? তুন্দ্রা জলবায়ু, তার ঠিক নিচে কিন্তু কানাডীয় ব্রিটিশ কলম্বিয়া থেকে নিউ ফাউন্ডল্যান্ড পর্যন্ত অংশে কিন্তু এই তৈগা জলবায়ু ও সরলবর্গীয় অরণ্য লক্ষ্য করা যায়। অর্থাৎ উত্তর আমেরিকা মহাদেশের এই স্থানটা কিন্তু হলো তৈগা জলবায়ুর অন্তর্গত। এই জলবায়ুর বৈশিষ্ট্য কি? না স্বল্পস্থায়ী গ্রীষ্মকাল, অল্প বৃষ্টিপাত হয় এবং শীতকালীন প্রচুর তুষারপাত কিন্তু লক্ষ্য করা যায়। তাহলে এখানেও কিন্তু প্রচন্ড ঠান্ডার বা শীতের যে প্রভাব সেটা কিন্তু লক্ষ্য করা যায়। গ্রীষ্মকাল কি? না স্বল্পস্থায়ী হয়, বুঝতে পারলে? এবং গ্রীষ্মকালে কিন্তু অল্প বৃষ্টিপাত হয় এবং শীতকালে কি হয় না প্রচুর বৃষ্টিপাত বা তুষারপাত কিন্তু এই অঞ্চলে লক্ষ্য করা যায়। কি কি উদ্ভিদ জন্মায়? পাইন, ফার, লার্চ, তারপরে স্প্রুট, এই উদ্ভিদ কিন্তু তৈগা জলবায়ু অঞ্চলের প্রধান প্রধান উদ্ভিদ। এরপরে দেখা রয়েছে স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য। গাছগুলি শঙ্কু আকৃতির ও গাঢ় সবুজ রঙের হয়। সরলবর্গীয় গাছের যে কাঠ সেটা খুব নরম হয়, এই জন্য একে নরম কাঠের অরণ্য বলা হয়। তাহলে নরম কাঠের অরণ্য কাকে বলা হয়? তৈগা জলবায়ু অঞ্চলে যে সরলবর্গীয় অরণ্য রয়েছে তাকে কি বলা হয়? নরম কাঠের অরণ্য। এই অঞ্চল থেকেই কিন্তু পৃথিবীর সর্বাধিক নরম কাঠ কিন্তু আহরণ করা হয়। অর্থাৎ এই অঞ্চল থেকে নরম কাঠ কিন্তু সারা পৃথিবীতে রপ্তানি করা হয়। মনে থাকবে? আচ্ছা, 2 নম্বর হলো তৈগা জলবায়ু ও সরলবর্গীয় অরণ্য। এরপরে 3 নম্বর কি রয়েছে দেখো, না লরেন্সীয় জলবায়ু ও নাতিশীতোষ্ণ মিশ্র অরণ্য। হ্রদ অঞ্চল থেকে শুরু করে সমগ্র পূর্বের উচ্চভূমি অঞ্চল, মিসিসিপি মসুরি সমভূমি কিন্তু এই লরেন্সীয় জলবায়ু বা নাতিশীতোষ্ণ মিশ্র অরণ্যের অন্তর্গত। তাহলে ম্যাপে কোথায় রয়েছে দেখো? এই অংশটা। হ্রদ অঞ্চল থেকে শুরু করে সমগ্র পূর্বের উচ্চভূমিটা, যেখানে অ্যাপেলেশিয়ান পর্বত ছিল, ঠিক আছে, সেই স্থানে কিন্তু এই লরেন্সীয় জলবায়ু লক্ষ্য করা যায়। এই লরেন্সীয় জলবায়ুর বৈশিষ্ট্য কি? দক্ষিণ পশ্চিমের বায়ুর প্রভাবে প্রায় সারা বছর কিন্তু এখানে বৃষ্টিপাত হয়। তাহলে এই দক্ষিণ দিক এবং পশ্চিমের বায়ুর প্রভাবে কিন্তু এই অঞ্চলে প্রায় সারা বছর ধরে কি হয়? বৃষ্টিপাত হয়। ল্যাব্রাডার স্রোতের প্রভাবে শীতকাল উপকূল ভাগ বেশি শীতল থাকে। তাহলে ল্যাব্রাডার স্রোত লক্ষ্য করা যায়। এই উপরের দিকে রয়েছে ল্যাব্রাডার সাগর, সেই সাগর থেকে কিন্তু এক ধরনের স্রোত কিন্তু এই অঞ্চলে আগত হয়। ফলে এই অঞ্চলের ভূখণ্ড কিন্তু প্রায় শীতল থাকে, এটাও মনে রাখবে। আচ্ছা, স্বাভাবিক উদ্ভিদ ওক, ম্যাপল, পাইন, ফার জাতীয় সরলবর্গীয় উদ্ভিদ কিন্তু এই অঞ্চলে লক্ষ্য করা যায়, বুঝতে পারলে? এবং
ফার জাতীয় যে উদ্ভিদ বা ফার জাতীয় যে সরলবর্গীয় উদ্ভিদ, সেই সংক্রান্ত যে গাছপালাগুলো কিন্তু এখানে প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য কি রয়েছে? না, নাতিশীতোষ্ণ পর্ণমোচী ও সরলবর্গীয় উদ্ভিদের সংমিশ্রণ ঘটে। অর্থাৎ একদিকে যেমন সরলবর্গীয় অরণ্য লক্ষ্য করা যায়, অন্যদিকে কিন্তু পর্ণমোচী উদ্ভিদ লক্ষ্য করা যায়। ফলে এই দুটোই মিশ্রণের জন্য এই অঞ্চলের যে অরণ্য, তাকে কি বলা হয় বলতো? তাকে কিন্তু বলা হয় মিশ্র অরণ্য। তাহলে মিশ্র অরণ্য কোথায় লক্ষ্য করা যায়? লরেন্সীয় জলবায়ু অঞ্চলে কিন্তু মিশ্র অরণ্য লক্ষ্য করা যায়। আচ্ছা, এরপরে দেখো রয়েছে শীতল নাতিশীতোষ্ণ মহাদেশীয় ও নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চল। এই যে জলবায়ু অঞ্চলটা এবং স্বাভাবিক উদ্ভিদ, এটি কিন্তু মহাদেশের একেবারে মধ্যভাগে লক্ষ্য করা যায়। মহাদেশের প্রায় মধ্যভাগ বরাবর রকি পার্বত্য অঞ্চল ও বৃহৎ অঞ্চলের মধ্যভাগ। রকি পার্বত্য অঞ্চল এপারে রয়েছে এবং এপারে কি রয়েছে? অ্যাপেলিশিয়ান পর্বত। এর মাঝখানে কিন্তু রয়েছে এই শীতল নাতিশীতোষ্ণ মহাদেশীয় জলবায়ু, এই অংশটা। এই জলবায়ুর বৈশিষ্ট্য কি? মহাদেশের অভ্যন্তরে অবস্থিত হওয়ায় জলবায়ু চরম ভাবাপন্ন। গ্রীষ্মকাল যথেষ্ট উষ্ণ থাকে এবং শীতকাল উষ্ণতা হিমাঙ্কের নিচে নেমে যায়। অর্থাৎ গ্রীষ্মকালে কিন্তু এখানে তাপমাত্রা যথেষ্ট গরম থাকে, যেহেতু মহাদেশের মাঝখানে রয়েছে। ফলে সমুদ্রের যে প্রভাব বা বিভিন্ন যে স্রোতের যে প্রভাব, সেগুলো কিন্তু তেমন ভাবে এখানে পড়ে না। শীতকালে প্রচন্ড শীত পড়ে, আবার গরমকালে কিন্তু আবার তাপমাত্রা কি হয়? প্রচন্ড উষ্ণ থাকে। এর ফলে কোন কোন স্বাভাবিক উদ্ভিদ জন্মায় এখানে? আলফা আলফা, এছাড়া চাপড়া, এছাড়া শীষ প্রভৃতি তৃণজাতীয় কিন্তু উদ্ভিদ লক্ষ্য করা যায়। তাহলে তৃণজাতীয় উদ্ভিদ কোন জলবায়ু অঞ্চলে লক্ষ্য করা যায়? শীতল নাতিশীতোষ্ণ মহাদেশীয় জলবায়ু। তোমরা প্রেইরি তৃণভূমি অঞ্চলের নাম শুনেছো? সেই প্রেইরি তৃণভূমি কিন্তু এই শীতল নাতিশীতোষ্ণ মহাদেশীয় বা নাতিশীতোষ্ণ তৃণভূমির অন্তর্গত। এরপরে দেখো রয়েছে স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য। তৃণপ্রধান স্বাভাবিক উদ্ভিদ, তবে যেখানে একটু বেশি জল পাওয়া যায় সেখানে কিন্তু উইলো, বার্চ ইত্যাদি গাছ কিন্তু লক্ষ্য করা যায়। পশ্চিম থেকে পূর্বে বৃষ্টিপাতের যে পরিমাণ, সেটা ক্রমশ কি হয়? না, বাড়তে থাকে। ঠিক আছে? তাহলে পশ্চিম থেকে পূর্ব দিকে বৃষ্টির যে অনুপাত, সেটা কিন্তু বাড়তে থাকে। ফলে তৃণভূমির যে বৈশিষ্ট্য, সেটাও কিন্তু কিছুটা কিছুটা চেঞ্জ হয় বৃষ্টিপাতের উপরে নির্ভর করে। আচ্ছা, এরপরে 5 নম্বর দেখো কি স্টুডেন্ট। 5 নম্বর দেখো রয়েছে কি না, ক্রান্তীয় উষ্ণ আর্দ্র জলবায়ু ও ক্রান্তীয় আর্দ্র অরণ্য। কোথায় রয়েছে মহাদেশটি? মহাদেশটির একেবারে কিন্তু দক্ষিণ দিকে এই জলবায়ু লক্ষ্য করা যায়। দেখো, এই যে নিচের দিকে যে অংশটা, এই অংশে কিন্তু ক্রান্তীয় উষ্ণ আর্দ্র জলবায়ু লক্ষ্য করা যায়। অবস্থান কোথায়? না, মধ্য আমেরিকার দেশসমূহতে। ঠিক আছে? এবারে দেখো রয়েছে জলবায়ুর বৈশিষ্ট্য কি। নিরক্ষীয় জলবায়ুর মতো সারা বছরই বৃষ্টিপাত হয়, মাঝে মাঝে ক্রান্তীয় ঘূর্ণিবাদ হ্যারিকেন কিন্তু লক্ষ্য করা যায়। তাহলে ক্যারিবিয়ান সাগরের যে ঘূর্ণিঝড় হয়, তার নাম কি? হ্যারিকেন না? তাহলে এই হ্যারিকেন কিন্তু ক্রান্তীয় উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চলে লক্ষ্য করা যায়। স্বাভাবিক উদ্ভিদ কি কি হয় এখানে? মেহগিনি, পাম, রাবার, কোকো প্রভৃতি চিরহরিৎ যে উদ্ভিদ, সেগুলো লক্ষ্য করা যায়। অর্থাৎ সারা বছর যেমন নিরক্ষীয় জলবায়ুর মতো এই অঞ্চলে বৃষ্টিপাত যেহেতু হয়, সেই জন্য কিন্তু চিরসবুজ উদ্ভিদ লক্ষ্য করা যায়। কি কি? মেহগিনি, পাম, রাবার, কোকো গাছ কিন্তু এখানে লক্ষ্য করা যায়। স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য। বিভিন্ন প্রজাতির গাছ অত্যন্ত ঘনভাবে জন্মায় এবং গাছগুলির পাতা একত্রে মিশে গিয়ে বৃহৎ চাঁদোয়া তৈরি করে। বৃহৎ চাঁদোয়া কি? না, গাছগুলো এত ঘন ঘন জন্মায় এবং পাতাগুলো এত বড় বড় হয় যে সূর্যের আলো কিন্তু সেই পাতা ভেদ করে মাটি অবধি আসতে পারে না। যেন মনে হয় উপরে কি একটা শেড তৈরি করেছে। একে কি বলা হয়? বৃহৎ চাঁদোয়া। মনে থাকবে। তাহলে বৃহৎ চাঁদোয়া কোন অঞ্চলে লক্ষ্য করা যায়? ক্রান্তীয় আর্দ্র অরণ্যে। এই চিরসবুজ গাছগুলির কাণ্ড অত্যন্ত শক্ত প্রকৃতির হয়। গাছগুলি কিন্তু খরা প্রতিরোধকারী হওয়ায় উষ্ণ শুষ্ক শীতকালে ভালোভাবে কিন্তু বেঁচে থাকতে পারে। মনে থাকবে। আচ্ছা, আরো দুটি কিন্তু জলবায়ু অঞ্চল এবং স্বাভাবিক উদ্ভিদ রয়েছে। তার মধ্যে
নম্বর দেখো কি রয়েছে, খুব গুরুত্বপূর্ণ, যে ভূমধ্যসাগরীয় জলবায়ু ও ভূমধ্যসাগরীয় অরণ্য। ভূমধ্যসাগরীয় জলবায়ুর অবস্থান কোথায়? মহাদেশের দক্ষিণ পশ্চিম অংশের ক্যালিফোর্নিয়া উপকূল অঞ্চলে কিন্তু এই ভূমধ্যসাগরীয় জলবায়ু লক্ষ্য করা যায়। তোমরা এর আগে জলবায়ু অঞ্চল পড়েছিলে, ষষ্ঠ অধ্যায় পড়েছিলে তো? সেখানে কিন্তু ছিল যে আহ, ক্যালিফোর্নিয়া রোদ ঝলমলে ভূমধ্যসাগরের একটা বিখ্যাত স্থান, যেখানে কিন্তু হলিউড অবস্থান করছে, অর্থাৎ ইংলিশ সিনেমা যে তৈরি হয় সেই স্থান। তা সেই ক্যালিফোর্নিয়া কিন্তু মহাদেশের কোথায় না দক্ষিণ পশ্চিম অংশে, যেখানে ভূমধ্যসাগরীয় জলবায়ু লক্ষ্য করা যায় অবস্থান। এই জলবায়ু কিন্তু অন্যান্য জলবায়ুর থেকে অনেকটা আরামদায়ক জলবায়ু। বৈশিষ্ট্য কি? সারা বছর রোদ ঝলমলে থাকায় কি হয় না সমভাবাপন্ন জলবায়ু লক্ষ্য করা যায়। সমুদ্রের পাশে অবস্থান করছে, ফলে এখানে কিন্তু সমভাবাপন্ন জলবায়ু লক্ষ্য করা যায়। স্বাভাবিক উদ্ভিদ কি কি? অলিভ, জলপাই, কর, আঙ্গুর, কমলালেবু, ফলের গাছ কিন্তু এখানে লক্ষ্য করা যায়। অর্থাৎ এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে কিন্তু পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়, সরি পৃথিবীর ফলের ঝুড়ি বলা হয়। কেন বলা হয়? কারণ যে দামি দামি যে ফলগুলো রয়েছে, যেমন আপেল, আঙ্গুর, কমলালেবু, জলপাই, প্রচুর পরিমাণে কিন্তু এই অঞ্চলগুলিতে উৎপন্ন হয়। তাই কিন্তু একে কি বলা হয় বলতো? পৃথিবীর ফলের ঝুড়ি বলা হয়। তাহলে পরীক্ষা যদি আসে পৃথিবীর ফলের ঝুড়ি কোন জলবায়ু অঞ্চলকে বলা হয়? ভেরি গুড, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে। এরপরে দেখো রয়েছে স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য। গাছগুলির পাতা ও কাণ্ড পুরো মোমবাতি আবরণে কিন্তু ঢাকা থাকে। মোমবাতির যেমন থাকে একটা মোমের প্রলেপ থাকে, ঠিক তেমনি এই মোমবাতির প্রলেপে কিন্তু ঢাকা থাকে। গ্রীষ্মকাল শুষ্ক হওয়ায় গাছের শিকড় কিন্তু বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়। কোথায়? না ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের গাছগুলিতে। আচ্ছা, এরপরে দেখো 7 নম্বর কি রয়েছে? উষ্ণ মরু জলবায়ু ও মরু উদ্ভিদ। এটি কোথায় লক্ষ্য করা যায়? না পশ্চিমে ক্যালিফোর্নিয়া থেকে পূর্বে মেক্সিকো পর্যন্ত, অর্থাৎ এই যে স্থানটা, এইখানে কিন্তু মরু অঞ্চল হিসেবে বিখ্যাত উত্তর আমেরিকায়। জলবায়ুর বৈশিষ্ট্য কি? না গ্রীষ্মকালে দীর্ঘস্থায়ী ও প্রচন্ড উষ্ণ ও শুষ্ক প্রকৃতির, অতি অল্প বৃষ্টির কারণে বিভিন্ন অঞ্চল জুড়ে কিন্তু মরুভূমির সৃষ্টি হয়েছে। তাহলে এই অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম, ফলে এই অঞ্চলে কিন্তু মরুভূমির সৃষ্টি হয়েছে। তোমরা সকলেই জানো যে মরুভূমিতে কি কি স্বাভাবিক উদ্ভিদ জন্মাবে, বলতো কি কি? ভেরি গুড, ফণিমনসা, বাবলা, জসুয়া ইত্যাদি কাঁটা জাতীয় গাছ কিন্তু এই মরুভূমি অঞ্চলে লক্ষ্য করা যায়। স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য কি রয়েছে? বৃষ্টিপাতের অভাবে অধিকাংশ গাছ ঝোপ ও গুল্ম জাতীয় হয়ে থাকে। শুষ্ক ঋতুতে পাতাগুলি কাঁটায় পরিণত হয়। তাহলে মরু অঞ্চলের উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্য যেমন হবে, গাছগুলি ঝোপ জাতীয় হবে, গুল্ম জাতীয় হবে এবং পাতাগুলি কিন্তু কাঁটায় রূপান্তরিত হয়ে যায়। তাই তো? তাহলে আমরা কিন্তু জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের যে সম্পর্ক, সেটা কিন্তু বিস্তারিত জানলাম। তাই তো? আচ্ছা, এরপরে দেখো রয়েছে পেইরি তৃণভূমি অঞ্চল অবস্থান। উত্তর আমেরিকা মহাদেশের মধ্যভাগের সমভূমি অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু এই পেইরি তৃণভূমি অঞ্চল লক্ষ্য করা যায়। দেখো এরকম কিন্তু তৃণজাতীয় উদ্ভিদ প্রচুর লক্ষ্য করা যায়। বসন্তকালে বরফ গলে যাওয়ায় এই বিস্তীর্ণ তৃণক্ষেত্রে কি কি জন্মায়? হে, ক্লেভার, আলফালফা, তৃণ এবং ভুট্টা কিন্তু জন্মায়। তাই এই তৃণভূমি অঞ্চল পশুচারণ ক্ষেত্র হিসেবে কিন্তু বিখ্যাত। পশুজাত দ্রব্য যেমন দুধ এবং দুগ্ধজাত দ্রব্য সংরক্ষণের জন্য এখানে উন্নত মানের কিন্তু হিমাগার গড়ে তোলা হয়েছে, এবং এই কারণে এই অঞ্চলে কিন্তু দুগ্ধ শিল্প খুবই উন্নত। তাহলে পেরি তৃণভূমি অঞ্চল মূলত পশুচারণ ক্ষেত্র হিসেবে বিখ্যাত, এবং দুগ্ধ শিল্পে এখানে কিন্তু প্রচন্ড উন্নতি লাভ করেছে। তাই তো? আচ্ছা, এরপরে দেখো পৃথিবীর রুটির ঝুড়ি। পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলা হয় জানো? বলা হয় এই পেইরি তৃণভূমি অঞ্চলকে। কেন বলা হয়? সমগ্র পেইরি অঞ্চল জুড়ে প্রচুর পরিমাণে কিন্তু গম উৎপন্ন হয়। এই অঞ্চলের উত্তরাংশে উষ্ণ চিনুক বায়ুর প্রভাবে বরফ গলে গেলে শীতের শেষে কিন্তু বসন্তকালে গম চাষ করা শুরু হয়, এবং এই অংশ বসন্তকালীন গম বলয় নামে পরিচিত। এখানকার ডাকোটা রাজ্য আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বাধিক কিন্তু গম উৎপন্ন করে। তাহলে কোন রাজ্য আমেরিকা সর্বাধিক গম উৎপন্ন করে? ডাকোটা রাজ্য। বসন্তকালীন গম বলয়ের দক্ষিণে
শীতকালে গম চাষ করা হয়। সমগ্র অঞ্চলটিতে বিভিন্ন ঋতুতে প্রচুর পরিমাণে কিন্তু গম উৎপন্ন হয় বলে এই অঞ্চলকে কি বলা হয়? পৃথিবীর রুটির ঝুড়ি। মনে থাকবে? তাহলে প্রশ্ন কিন্তু এরকম আসবে যে পৃথিবীর রুটির ঝুড়ি কাকে এবং কেন বলা হয়? উত্তর কি লিখবে? পেরিতৃণামী অঞ্চলকে। কেন বলা হয়? দেখো প্রচুর গম কিন্তু এরকম উৎপন্ন হয়। কেন বলা হয়? কারণ প্রচুর পরিমাণে কিন্তু গম উৎপন্ন হয় এই অঞ্চলে, তাই একে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়। তাই তো? আচ্ছা, ভেরি গুড। স্টুডেন্ট, আজকের ক্লাসটা আমার এই পর্যন্তই। আশা করি তোমরা জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদের যে সম্পর্ক সেটা সম্পর্কে বিস্তারিত জেনেছ। আজকে যেটুকু পড়লাম সেখান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যেগুলো পরীক্ষায় আসে, সেগুলো একটু আমরা দেখে নিই। কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা এই উত্তর দেওয়ার চেষ্টা করবে। 1 নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখো, পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলা হয় বা কাকে বলে? বলো। পেরিতৃণামী অঞ্চলকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়। ভেরি গুড। 2 নম্বর কি রয়েছে? আমেরিকা যুক্তরাষ্ট্রের সর্বাধিক গম উৎপন্ন হয় কোন রাজ্যে? বাহ, খুব ভালো বলেছো যে ডাকোটা রাজ্যে কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বাধিক গম উৎপন্ন হয়। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কি কি স্বাভাবিক উদ্ভিদ লক্ষ্য করা যায়? বলো। অলিভ, জলপাই, তারপরে আপেল, আঙ্গুর, কমলালেবু, এই সমস্ত স্বাভাবিক উদ্ভিদ কিন্তু লক্ষ্য করা যায়। ঠিক আছে? অর্থাৎ ফলের গাছ কিন্তু কোন জলবায়ু অঞ্চলে বেশি লক্ষ্য করা যায়? না, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে ফলের গাছ বেশি লক্ষ্য করা যায়। কোন স্রোতের প্রভাবে উত্তর আমেরিকার উত্তর পূর্বে উপকূল ভাগ বছরের বেশিরভাগ সময় বরফাকৃত থাকে? বলো, কোন স্রোতের প্রভাবে? ল্যাব্রাডর স্রোতের প্রভাবে, তাই তো? আচ্ছা, 5 নম্বর, নরম কাঠের অরণ্য কোন জলবায়ু অঞ্চলে লক্ষ্য করা যায়? নরম কাঠের অরণ্য, বলো। তৈগা জলবায়ু অঞ্চলে, তাই না? অর্থাৎ তৈগা জলবায়ু অঞ্চলে সরল পরিধীয় যে অরণ্য লক্ষ্য করা যায় সেখানেই কিন্তু নরম কাঠের অরণ্য লক্ষ্য করা যায়। এখান থেকে এই সব থেকে বেশি কাঠ কিন্তু বিদেশে রপ্তানি করা হয়। উত্তর আমেরিকার মহাদেশটির অধিকাংশ কোন জলবায়ুর অন্তর্গত? 6 নম্বর, বলো কোন জলবায়ুর অন্তর্গত? ভেরি গুড। তৈগা জলবায়ুর কিন্তু অন্তর্গত এই উত্তর আমেরিকার বেশিরভাগ অঞ্চলটি। এরপরে 7 নম্বর রয়েছে মিশ্র অরণ্য কাকে বলে? অর্থাৎ যে জলবায়ু অঞ্চলে সরলবর্গীয় অরণ্য এবং পর্ণমোচী অরণ্যর মিশ্রণ লক্ষ্য করা যায় সেই জলবায়ু অঞ্চলকে কি বলা হয়? মিশ্র অরণ্য, তাই তো? অর্থাৎ একদিকে যেমন চিরসবুজ উদ্ভিদ এই জলবায়ু অঞ্চলে লক্ষ্য করা যায়, ঠিক তেমনি পর্ণমোচী উদ্ভিদ অর্থাৎ বছরের নির্দিষ্ট সময়ে পাতা ঝরিয়ে দেয় এমন উদ্ভিদও কিন্তু লক্ষ্য করা যায়। 8 নম্বর কি রয়েছে? না, বৃহৎ চাঁদোয়া কি? দেখো, বৃহৎ চাঁদোয়া কিন্তু ক্রান্তীয় উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চলে অর্থাৎ ক্রান্তীয় আর্দ্র অরণ্যে লক্ষ্য করা যায়। এখানে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের মতো কিন্তু প্রায় সারা বছর বৃষ্টিপাত হওয়ার জন্য অনেক বড় বড় গাছ হয় এবং গাছের পাতাগুলো কিন্তু বড় হয় এবং গাছগুলি ঘন ঘন অবস্থান করে। ফলে সূর্যের আলো কিন্তু সরাসরি মাটিতে এসে পড়তে পারে না, যেন মনে হয় একটা স্তর রয়েছে যার দ্বারা কিন্তু সূর্যের আলো আটকে যায়। একে কি বলা হয়? একেই কিন্তু বলা হয় বৃহৎ চাঁদোয়া। মনে থাকবে? ঠিক আছে। তাহলে স্টুডেন্ট, আজকের ক্লাসটা আমার এই পর্যন্তই। আশা করি তোমরা বুঝতে পেরেছো জলবায়ু এবং স্বাভাবিকদের সম্পর্ক। এর পরবর্তী ক্লাসে আমরা উত্তর আমেরিকার হ্রদ অঞ্চল সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করব। সকলকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটি মনোযোগ দিয়ে শোনার জন্য। সকলে ভালো থাকবে। থ্যাংক ইউ ক্লাস।